করতে খুব ইচ্ছে করছিল আমার। জীবন সংগ্রামে চলার পথে যখনই যেখানে থমকে দাঁড়িয়েছি, সেই মানুষটাই যে আমাকে এগিয়ে চলার সাহস জুগিয়েছে। বাদ দে সেসব কথা। এই দেখ তো চাকরি পরীক্ষার ফর্ম এনেছি, এটা দেওয়ার জন্য। আর রূপসা বইয়ের লিস্টটা নেওয়ার জন্য টিফিন আওয়ার্সে বেরিয়ে এসেছিলাম। তুই আবার আমার জন্য চাকরি পরীক্ষার ফর্ম এনেছিস? কেন এইসব মিছে মিছে খরচ করছিস বলতো দিদি? আমাদের মতো সাধারণ ঘর ছেলেদের চাকরি হয়, সবটাই শুধু টাকার খেলা। তাই আমি আর চাকরির পরীক্ষা দেব না। কর্ম করে যেতে হয় রাহুল, ফলের আশা কখনো করতে নেই। সেই কর্মে যদি সততা থাকে, নিষ্ঠা থাকে, তাহলে ঈশ্বর সেই কর্মের সুফল অবশ্যই দেন। তাহলে তোর নিঃস্বার্থ কর্মে ঈশ্বর তোকে এত আঘাত দেন কেন? কেন তোকে শান্তি দেন না ঈশ্বর? কারণ আমার শান্তি যেন তোদের মধ্যে খুঁজে পেতে চাই রাহুল। তোর একটা ভালো চাকরি, রূপসার একটা ভালো ডিগ্রি, তারপর তোদের দুটোর বিয়ে। আর তোর জীবনটা, সেটার কি হবে? তুই শুধু আমাদের জন্যই খেটে খেটে মরবি, তাই না? একদমই না। চাকরি পাওয়ার পর দিদির জীবনকে সুন্দর করে গড়ে তুলবো আমরা। খুব পাকা পাকা কথা হচ্ছে, তাই না? এক কাজ কর দেখি, বইয়ের লিস্টগুলো আমায় দে, আমি আবার অফিসে কি হবে? ওই বইগুলো আমার আর লাগবে না দিদি। কেন? বই লাগবে না কেন? কারণ ওই বইগুলো আমি একজনের কাছ থেকে জোগাড় করে নিয়েছি, তাকে বলেছি পড়া হয়ে গেলে তাকে আমি ফেরত দিয়ে দেবো। তুই এটা নিয়ে চিন্তা করিস না দিদি। ভাই বোন দুটোই আমার বড় হয়ে গেল গো বাবা, আমার আর চিন্তা কি বলো তো? চিন্তা তোরটা আদপে বই পড়ছে নাকি অন্য কাউকে পড়ছে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। দাদা, এটা সব সময় আমার পিছনে লাগে, ভালো লাগে না কিন্তু। আমরা ভাই বোনেরা মিলে সারা জীবন যেন এইভাবে হাসিতে খুশিতে কাটাতে পারি। স্বপ্ন কখনো দেখিনি মাটিতে যে আজ স্বর্গ এসেছে না, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ খাল কেটে কুমির ডেকে এনে তাকে বেরতে আশ্রয় দিয়েছ কথা। সে কুমিরটা যে তোমাদের শান্তিতে থাকতে দেবে তা তুমি ভাবলে কি করে? সেদিন তোমার হাত জামাই বাবুর কাছে চাইতে এসে যে অপমান আমি হয়েছিলাম, সেই অপমানের দাগ আমার গাল থেকে মুছে গেল। সেই জ্বালা কিন্তু আমার শরীর থেকে এখনো যায়নি। তাই তোমাকে দিয়ে সেই অপমানের জ্বালা আমি মেটাবো। আর তা না হলে আমার নাম ভোগলা নয়। দেখি আবার কে ফোন করলো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি রূপকথা ব্যানার্জি বলছি। কি কি বলছেন আপনি? ফোন লাশটা কিভাবে মাটিতে পোতা হয়েছিল যে লাশটা মাটির উপরে চলে এলো? স্যার বিশ্বাস করুন, আমি আর বাঘাবিনে দাঁড়িয়ে থেকে লাশটাকে মাটির ভেতরে ঢুকিয়েছিলাম। ওই কুকুরগুলো যদি লাশটাকে টেনে মাটির বাইরে বের করে আনে তাতে আমাদের কি দোষ বলুন? এই জন্য বলি, ওরে বিশ্বনাথ বিশ্বাস, তোকে সবাই করে বিশ্বাস। তোমার উপর বিশ্বাস রাখাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। লাশটাকে মাটির ভেতরে ঢোকানোর আগে ওকে আগুনে পোড়ানো উচিত ছিল। আপনি আমাদের বলেননি স্যার। সব কথা কি তোমাদের বলে দিতে হবে নাকি? মাথায় তোমাদের কোনো বুদ্ধি নেই? কিছু তোমাদের এত টাকা দিয়ে পুষেছি আমি। স্যার আপনি এত রেগে যাচ্ছেন কেন বলুন তো? আমি তো আছি নাকি? ওটাই তো আমার সবচেয়ে বড় বিপদ যে আপনি আছেন। একবার যদি আমাদের মৃত্যু রহস্যটা মালিকের কানে গিয়ে পৌঁছায় কি হবে একবার ভেবে দেখেছেন? স্বপ্ন পরিকল্পনা সব মাঠে বলা যাবে। স্যার আমাকে একটু বিশ্বাস করুন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাই তো তৈরি করে লাস্টটাকে আমি পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছি। আর ওখানে আমাদেরই সব লোক স্যার, রিপোর্টে আমাদের নামে কিছুই বেরোবে না। রিপোর্টে কি বেরোবে না? বেরোবে শুধু পারার কথা। কোম্পানি সবাইকে লাশ কোম্পানি মালিকদের না জানিয়ে তাদের আড়ালে কেন প্রেস থেকে পাঠালেন অফিসার? মানুষ তাই তো আপনাদের মতো মানুষদের কার্যকলাপ দেখে ভেঙে রাখছি না, এসে থাকতে পারছি না। ধরে নিন আপনাদের মতো এই রয়্যাল ড্রয়িং কোম্পানির একজন শ্রমিক। তুমি তো আমার আসল পরিচয়টা জানো না, তাই না বুঝে সব কথা বলছো। আমি নটরাজনাথ, 50 বছর বয়স, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। ছোটবেলা থেকে একমাত্র মায়ের কাছে মানুষ। পড়াশোনায় কোনো মন না দিয়ে ক্লাস 8 পাস করার পরই যোগ দেওয়া হয় টিকিট ব্লাকারদের দলে। আর সেখান থেকে বহু অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে অবশ্যই সেই রয়্যাল কোম্পানিতে শ্রমিকের কাজে ঢোকে। তাদের বুদ্ধি আর চতুরতার উপর ভর করে এই রয়্যাল আয়রন ফ্যাক্টরির এমডি শ্রী দেবরাজ রায়ের উপর বিশ্বাস অর্জন করে আজ এই কোম্পানি ম্যানেজার হয়ে উঠেছে। কি কিছু ভুল বললাম? স্যার এ তো দেখছি আপনার জীবন করলে সাথে নিয়ে করছে।
বাহ, আমার বায়োডাটা সংগ্রহ করে তারপর আমাকে শুনিয়ে কি বোঝাতে চাইছো তুমি? বলতে চাইছি বেশ কয়েক বছর ধরে এই কোম্পানিতে যে ঘটনা হচ্ছে তা সকলে চোখের আড়াল হলো, আমার কিন্তু চোখের আড়াল হয়নি। তাই আমার বিশ্বাস আপনারা এই ঘটনা মূলস্থানে পৌঁছে গেছিল বলেই তাকে উপরে পাঠানো বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। আপনি তখন থেকে মেয়েদের বক্তব্য শুনছেন, একটি মনোরঞ্জন তাহলে শালিকে কি যেন নাম তো বাঘা, তাই না? চারটে মাটা তিনটে রেপকেস মাথায় নিয়ে ঘুরছিস, আর এই গরুর হাত ধরে টিকিট ব্লক করতে করতে আজ এই কোম্পানির ভেতর ঢুকে গুন্ডামি করছিস। আই শালি তোর মতো এরকম একটা ইঁদুর মারতে আমাদের মতো মেয়েদেরই একটা হাতি যথেষ্ট। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এর ফল কি হতে পারে তুমি আন্দাজ করতে পারছো না। আমাকে ফল দেওয়ার কথা না ভেবে একবার নিজেদের কথা ভাবুন। যদি আনোয়ারের মৃত্যু রহস্য একবার ফাঁস হয়ে যায় তখন আপনাদের কি অবস্থা হবে ভাবতে পারছেন? নটরাজ রাত এই তুমি নটসাকে থ্রেট করছো, জানো এর জন্য তোমাকে অ্যারেস্ট করতে পারি। আইনের ভয় আপনি অন্য কাউকে দেখাবেন বিষয় আমাকে নয়। আর আই যখন একটা গুন্ডা আপনার সামনে একটা মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল তখন কোথায় ছিল আপনার এই আইন? নটরাজ নাথ আপনার সামনে একটা মেয়েকে ভয় দেখাচ্ছিল তখন কোথায় ছিল আপনার এই আইন? মনে রাখবেন না বিশাল, আইন কিন্তু সবার জন্য একই হয়। যদি আনোয়ারের মৃত্যু খেলায় উনাদের সাথে আপনার নামটাও জড়িয়ে থাকে তখন আমিও বোঝাবো কাকে বলে আইন। একটা সাধারণ মেয়ে হয়ে পুলিশ প্রশাসনকে তুমি আইনি ভয় দেখাচ্ছ। আইনের চোখে কেউ সাধারণ অসাধারণ হয় না বিশাল, সেটা তো আপনার ভালো করে জানা উচিত। আর পুলিশ প্রশাসন সাথে সাথে হাত মিলিয়ে নিজের ক্ষমতা পালন রকম হয় তাকে আমি মানি না। যারা পুলিশ প্রশাসন অর্থে লোভে অন্ধ হয়ে সত্য মিথ্যার বিচার করতে পারে না তাকে আমি মানি না। যে পুলিশ প্রশাসন শাসনের জায়গায় শোষণের খেলা অবতীর্ণ হয়ে পুলিশ থানাগুলোকে অসামাজিক কাজে আতুর ঘরে পরিণত করে তাকে আমি মানি না। বলছি অফিসার, সময় থাকতে থাকতে সুধরে যান, নাহলে জনগণ যেদিন জানবে না সেদিন দৌড়ে পালানোর পথ খুঁজে পাবেন না। প্রবাদটা তো নিশ্চয়ই জানেন, সারা জনগণের মার কেওড়া তোলার পা। ও এসব কি বলছে, কিছু কি জানতে পেরেছে না? প্রমাণ ছাড়া জানা জিনিস কেউ জানা করে রাখতে আমি বেশি ভালোবাসি। তাহলে অফিসার ফোন করে পোস্টমর্টমটা বন্ধ করতে বলুন, তাতে আপনারই মঙ্গল। আর সেটা যদি না করেন কি করবে তুমি? আনোয়ারকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, ওর মতো সদাত্তা যদি ইনসাফ না পায় তাহলে আপনাদের জীবনে আমি ঝড় তুলে দেবো, ঝড়। অনেক কথা বলে গেছি, কারণ ওর বিশ্বাস ছিল কোনো অশুভ শক্তি ওকে হয়তো আর বাঁচতে নাও দিতে পারে। এই, এসব গাঁজাখুরি গল্প সাজিয়ে আনোয়ারের মতো একটা বেইমানকে তুমি আড়াল করতে চাইছো? এই নজর আছে না? আনোয়ারের মতো একটা পবিত্র আত্মার সম্পর্কে আর একটা বাজে কথা বললে আপনার জীব আমি ছেড়ে ফেলে দেবো। অপবিত্রতার মধ্যে ঢুকে থাকা আপনাদের কারো মুখটাকে টেনে বাইরে বার করে আনতে আমাকে বাধ্য করবেন না, তাহলে আপনাদের জীবনে প্রলয় ঘটে যেতে পারে, মহাপ্রলয়। তাই যেটা করতে বলছি সেটাই করুন। এই, তোমার কথা মতো আমি কাজ করবে কেন? কে তুমি? ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফিসার রূপকথা ব্যানার্জি। আর ও যেটা আপনাকে করতে বলেছে আমার সম্মতি নেই বলেছে। আপনি অর্ডার অনুযায়ী কাজ করুন, নইলে অপরমহলকে বলে আপনাকে আমি এখানে আবার অপরমহল আসছে কেন স্যার? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কথা মতোই কাজ হবে। ওরে বিশ্বনাথ বিশ্বাস, এবার নটরাজ স্যার তোকে করবে অবিশ্বাস। চলি স্যার। তা এ বিষয়ে তোমার কিছু বলা রয়েছে নটরাজ? না স্যার, আমার আর কি বলার থাকতে পারে। তবে এত বছর ধরে কোম্পানির সমস্ত কাজ নিজের হাতে একা সামলে এসেছি। আজকে আনোয়ারের মৃত্যুর রহস্যটা আমি একাই হ্যান্ডেল করতে পারতাম। আপনার পিএ কে পাঠিয়ে এইভাবে আমাকে অপমান করে পুরো ব্যাপারটা আমার হাত থেকে কেড়ে নেওয়া, এটাকে ঠিক করলেন স্যার? প্রথমত ব্যাপারটা শুধু আমারই কোম্পানি নয় নটরাজ, আমার ইমেজে। আর দ্বিতীয়ত রূপকথা তোমায় কি অপমান করেছে? না মানে ওই কি হলো? থেমে গেলেন কেন? বলুন মালিক বাবুকে আমি আপনাকে কি কি বলে কিভাবে অপমান করেছি বলুন। তাছাড়া এই ছেলেটিকে ও আসলে আমার বডিগার্ড। আসলে এই সমাজে ভালো মানুষের শত্রুতার কম হয় না, তাই নটরাজ বাবু নিজের সুরক্ষার ব্যাপারে ওনাকে বডিগার্ড হিসেবে রেখেছে। কি তাই না নটরাজ বাবু? তোমার আবার কে শত্রু হলো নটরাজ? ছিল না বোধহয় সে, তবে এখন বোধহয় হয়েছে, তাই উনি ভয় পাচ্ছে। স্যার এখন আমি আসছি, কোম্পানিতে অনেক কাজ পড়ে আছে। এই, চল বাবা। ভুল লোকের সঙ্গে তুমি যুদ্ধ ঘোষণা করলে রূপকথা ব্যানার্জি। দেখো হিতে না বিপরীত হয়ে যায়। আমার নাম নটরাজ না, আমার এক চালে সব কুপোকাত। অস্ত্রে এখন থেকে ভালো করে শান দিয়ে রাখুন নটরাজ বাবু, নাহলে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে পরাজয় স্বীকার করতে হবে আপনাকে। পরাজিত কে হবে সেটা তো সময়ই বলে দেবে। আমি তো আর সময়ের সাথে চলি না, সময়ের দুকদম আগে চলি আমি। তাই সময়ের সাথে আমাকে মেলাতে যাবেন না, তাতে কিন্তু বিপদ আপনারই হবে। আসুন।
কোন বোন শান্তি পায় বলুন স্যার? তবে আমি জানি ওই আনোয়ারের মৃত্যুর পেছনে একটা বিরাট রহস্য লুকিয়ে আছে, আর সেটা আমাকে খুঁজে বার করতেই হবে, না হলে কোম্পানি ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। কোম্পানির প্রতি তোমার এই ভালোবাসা আমায় বারে বারে মুগ্ধ করে এর কথা। জানো তো তোমার বাবাও ছিল ঠিক এইরকম, তোমার প্রতি আমার অনেক আশার কথা। আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার, আপনার এই আশা ভরসার মান যেন আমি রাখতে পারি। গড ব্লেস ইউ। আচ্ছা তোমার বাড়ির লোকজন সব কেমন আছে? ভালো স্যার। ভাই কোনো চাকরি? না স্যার, এখনো পারিনি, তবে ও চেষ্টা করছে। আমার বিশ্বাস ও একটা না একটা চাকরি জোগাড় করবেই। বোনের পড়াশোনা? চলছে স্যার, আসলে ছোট তো, তাই আমরা কেউ ওর উপর চাপ দিই না বেশি। এখন আপনি জিজ্ঞাসা করবেন মায়ের শরীর কেমন আছে? ভালো স্যার, না হলে আমার ক্লান্তি কিভাবে দূর হবে? মায়ের আঁচল তো সন্তানদের কাছে শান্তির স্থান, তাই না স্যার? ঠিক তাই। জানো মাঝে মাঝে তোমাকে দেখে তোমার বাবা মায়ের প্রতি আমার বড় হিংসা হয়। কেন স্যার? আমার যদি তোমার মতো একটা মেয়ে থাকতো গর্বে বুকটা আমার ভরে যেত। কেন বলছেন স্যার? শুনেছি দেবরাজ বাবু মানে আপনার ছেলেও তো খুব ভালো মনের মানুষ, শ্রমিকের দুঃখে ওনার হৃদয় কাঁদে। মালিকের ছেলে হয়ে যার মন এত সরল হয়, বাবা হয়ে সেই ছেলের জন্য আপনারও তো গর্ব হওয়া উচিত। আমি যে এক অসহায় পিতা, ছেলের সুখের কথা ভাবতে গিয়ে তার শান্তি থেকেই কেড়ে নিয়েছি আমি। পিতা হিসেবে আজ আমি বড়ই ব্যর্থ গরিব কথা মনে ব্যর্থ। এসব কথা কেন বলছেন স্যার? এতগুলো ফ্যাক্টরির কাজ সামলানোর পরও আপনি আপনার ছেলের কথা ভাবেন, তাকে সময় দেওয়ার কথা ভাবেন। অনেক দেরি হয়ে গেছে রূপকথা, অনেক দেরি হয়ে গেছে। আর তাই তো যে অমৃতের খোঁজে আমি রূপসাগরে ডুব দিয়েছিলাম, বেরিয়ে এসে দেখি হাতে এক বিষ পাত্র, আর সেই বিষের জ্বালায় আমার ছেলের জীবনটা তছনছ হয়ে গিয়েছে রূপকথা। আমি যে আমার ছেলেকে আর খুঁজে পাই না, একরকম ঘৃণার পাত্র হয়ে বেঁচে রয়েছি তার জীবনে। এভাবে ভেঙে পড়বেন না স্যার, এভাবে ভেঙে পড়বেন না। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার কোম্পানি বাকি সন্তানদের কি হবে বলুন? তারা যে সবাই আপনার মুখের দিকে চেয়ে বসে রয়েছে। সেই কথা ভেবেই তো নিজেকে শক্ত রাখার চেষ্টা করি, কিন্তু বারবার জীবনের চরম ব্যর্থতার কথাগুলো আমার কানে এসে বাজে কথা। আমি যে ব্যর্থ পিতা, আমি যে এই ব্যর্থতার কাছে হাঁটতে চাই না কথা, কি করবো আমি? আপনি একটু শান্ত হন স্যার, আপনি একটু শান্ত হন, না হলে আপনার প্রেশারটা আবার হাই হয়ে যেতে পারে। আপনি একটু শান্ত হন, আপনার অফিস রুমে টেবিলে ওষুধটা রাখা আছে, খাওয়ার আগে একটু খেয়ে নেবেন। আমি বরং আনোয়ারের পোস্টমর্টমের ওখান থেকে একটু ঘুরে আসি। রূপকথা, কিছু বলবেন স্যার? আচ্ছা রূপকথা, তুমি তো আমাকে তোমার নিজের বাবার মতো মনে করো, তাই না? হঠাৎ একথা কেন বলছেন স্যার? বলো না, আমায় তুমি বাবার মতো বিশ্বাস করো? আপনি কি বলছেন স্যার? আপনাকে বিশ্বাস না করলে আমার বিশ্বাস দাঁড়াবে কোথায়? বাবার মৃত্যুর পর আপনি যদি আমাদের দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিতেন, তাহলে মা বোন ভাইকে নিয়ে কবেই বেরো যেতাম, ভেসে যেত আমাদের সংসারটা। আপনি যে আমার জীবনের ভগবান স্যার, ভগবান। আমি শুধু আপনাকে বিশ্বাস করি না স্যার, মন থেকে বিশ্বাস করে পুজো করি। সত্যিই যদি বিশ্বাস করে থাকো, আজ আমার একটা কথা তুমি রাখবে রূপকথা? বলুন না স্যার, আমার ক্ষমতায় থাকলে আমি নিশ্চয়ই রাখবো। এটা তো আমার কাছে সৌভাগ্য হবে স্যার। আমার জীবন থেকে ব্যর্থ পিতার কালিমা মোচাতে আমাকে একটু সাহায্য করবে রূপকথা? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপকথা, তুমি তো আমায় বাবার মতো মনে করো, সত্যি সত্যি বাবা মনে করতে পারবে না? মানে? আমার পুত্রবধূ হিসেবে আমি তোমায় চাই রূপকথা। না করো না রূপকথা, না করো না। আমি অনেক ভেবে অনেক আশা নিয়ে তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। আমায় একটু ফিরে দিস না রে মা, এই বুড়ো মানুষটাকে একটু সাহায্য কর মা, একটু সাহায্য কর। কিন্তু এটা কি করে সম্ভব স্যার? আমার কাঁধে যে এখন অনেক দায়িত্ব, সেই সব দায়িত্বের কথা ভুলে গিয়ে এই অজানা পথে আমি কি করে পা বাড়াবো? আমি যে বাবার মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, আমার পরিবারের মানুষের স্বপ্ন পূরণ না করে নিজের ইচ্ছে কথা পর্যন্ত ভাববো না। আজ থেকে তোর সব প্রতিজ্ঞা আমার রে মা। রাহুলের চাকরি থেকে শুরু করে তোর মায়ের চিকিৎসার খরচ, রূপসা মায়ের পড়াশোনা থেকে শুরু করে ওর বিয়ের সমস্ত খরচ আজ থেকে আমার রে মা, আমার। তুই শুধু আমার ছেলেটাকে আগের মতো করে আমার কাছে ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। কিন্তু এটা অসম্ভব স্যার, ট্রেনের তুলনা বটবৃক্ষের সাথে হয় না। আর তাছাড়া দেবরাজ বাবুর মতো ভালো মানুষের সাথে যে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে, কিন্তু উনি আমার মতো একজন সাধারণ মেয়েকে কেন বিয়ে করবেন? এই সময় দাঁড়িয়ে যে মেয়েরা অন্যায় দেখে প্রতিবাদ করতে পারে, প্রবল শক্তির কাছে মাথা নত করে না, আপনজনদের চোখের জলের দাম যার কাছে অমূল্য, সেই মেয়ে কখনো সাধারণ হতে পারবে না মা। আমার বিশ্বাস তুই পারবি মা, তুই পারবি আমার ছেলেকে আমার কাছে ফিরে দিতে। কিন্তু স্যার,
বাবা হয়ে নিজের সন্তানের জন্য আমি তোকে ভিক্ষে চাইছি মা, আমায় তুই ফিরে দিস না রে মা, আমায় তুই ফিরে দিস নে। স্যার আপনি কথা দে মা, কথা দে, কথা দে মা, কথা দে, কথা দে মা, কথা দে, কথা দে মা, কথা দে। বড় শান্তি দিলে রে মা, এই বুড়ো বাপটিকে আসতে বড় শান্তি দিলে। জয় হ রে মা, তুই জয় হ, তুই জয় হ। আর কত লড়াই আমাকে জয়ী হতে হবে বাবা, আর কত লড়াই, আর কত। দূর থেকে ভেসে আসে কোনো আহাজারি, যেন বলে যাই ওরে ও অভাগা কে আমি। চেতনা জেগে ওঠে মলিনতার শরীর বেয়ে, কত দূর কত পথ যেতে হবে ক্লান্তি পাড়ি দিয়ে। ক্ষণে ক্ষণে ক্ষয়ে যায় হৃদস্পন্দন, মরুতপ্ততা ছাড়িয়ে যায়, জীবন আর মরণ শুধু বলে যায় আরো কতক্ষণ, আরো কতক্ষণ, আরো কতক্ষণ। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে আজ আমি একান্ত পথিক বাবা, আমি যে একান্ত পথিক, আমি যে একান্ত পথিক। জীবনে চলা তার চেয়ে বেশি কিছু চাই না তো আর। যা কিছু পেলাম জীবনে চলা তার চাই না তো আর। যা ছিল পাওয়ার সবই পেয়েছি, মনে মনে আমি তাই মানব। দুঃখ সুখে আজ যে তোমার কান্নার দিন, আজ যে তোমার আমার ভালোবাসার বিচ্ছেদের কাগজে শিলমোহর ফেলে দিয়েছে ওই নিশিরাজ রায়। আজ আমরা সবাই তার হাতে একটা খেলার পুতুল, উনি আমাদেরকে যেভাবেই নাচাবেন আমাদের ঠিক সেভাবেই নাচতে হবে। তাই আজ জীবনে প্রথমবার আমি তোমাকে চোখের জল ফেলতে বারণ করবো না। কালো কালো রূপকথা তুমি কালো, আজ যে তোমার কান্নার দিন। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। একই ছোট দাদা বাবু, এই ভোর সন্ধ্যা বেলায় তুমি মদ খাচ্ছ? আচ্ছা আচ্ছা, কেন তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে চাইছো? জীবনের মানে যেখানে এসে ফুলে যায় সেখানে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর যে কোনো ভালো উপায় থাকতে পারে না কালী কাকা। কিন্তু কিন্তু অন্ধকারের পরেই তো আলো আছে, সেই আলো সন্ধান পেতে কি তোমার ইচ্ছে করে না ছোট দাদা বাবু? এই আলো যে আমার জীবন থেকে অনেকদিন আগে কেড়ে নিয়েছে ওই নিশিরাজ রায়। তুমি অস্বীকার করতে পারো কালী কাকা, তুমি অস্বীকার করতে পারো আমার জীবন থেকে রূপকথাকে কেড়ে নেওয়ার মূল কাণ্ডারি ওই নিশিরাজ রায়। আমার জীবনে ভালো মুহূর্তগুলোকে গলা টেনে হত্যা করার মূল কাণ্ডারি ওই নিশিরাজ রায়। আমার ভালো থাকার ইচ্ছেগুলোকে দুপায়ে মারিয়ে আমাকে এক অনিচ্ছার অন্ধকারে ঠেলে ফেলে দেওয়ার মূল কাণ্ডারি ওই নিশিরাজ রায়। না জেনে না বুঝে শুধু অন্যের কথার উপর ভিত্তি করে কেন তুমি নিজের বাবাকে বারবার আসামির কান করে দাঁড় করাচ্ছ ছোট দাদা বাবু? না জেনে না বুঝে রূপকথা বলেছি আমাদের মতো উচ্চ বংশের নয় বলে তাকে পুত্রবধূ বলে মেনে নিতে অস্বীকার করেননি ওই নিশিরাজ রায়। হ্যাঁ সেটা সত্যি, কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়। ভুল? কোনটা ভুল? রূপকথাকে শেষ করে দেওয়াটা শুধুমাত্র নিশিরাজ রায়ের একটা ভুল। কথা বাকি যে তোমার বাবা শেষ করেছে তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? এর জন্য কোনো প্রমাণ লাগে না কালী কাকা, কোনো প্রমাণ লাগে না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নিজেদের অর্থ সম্মান আর প্রতিপত্তি রক্ষার মিথ্যে লড়াইয়ে ওই নিশিরাজ রায়ের মতো মানুষেরা সব করতে পারে, সব। বাবাকে চিনতে আপনি এতটা ভুল করবেন তা আমি ভাবতে পারিনি দেবরাজ বাবু। এ? আমাকে আপনার বাবা পাঠিয়েছে আপনার সাথে দেখা করবার জন্য। ও তুমি সে বড়দাদা বাবু তোমার কথা আমায় বলেছেন মা। আপনি তো কালী কাকা তাই না? এ তুমি কি করলে মা? কেন?
বড়দের প্রণাম করি, তাদের আশীর্বাদ নেওয়া কি অন্যায়? আশীর্বাদ? আসলে আমাদের মতো মানুষের আশীর্বাদ করতে পারে এটাই তো আমার জানা ছিল না মা। কিন্তু বাড়িবাবুর মুখে শুনেছি আপনি এই বাড়ির অভিভাবক, আর অভিভাবকই তো গুরুজন হন। তাদের আশীর্বাদ না পেলে জীবনে চলার পথে আমি সাফল্য পাবো কি করে বলুন? এই আমি কার কথা শুনছি? আমার রানীমাও যে ঠিক এই কথা? না না না, আমি ভুল শুনছি না তো। যদি আমার আশীর্বাদের শক্তি থাকে তাহলে আমি তোমায় প্রাণ করে আশীর্বাদ করি মা। কালী কাকা, জীবনের প্রতিটি লড়াইয়ে তুমি জয়ী হও, জয়ী। হেরে যেও না মা, হেরে যেও না। কালী কাকা, মনে রেখো তুমি কিন্তু আমাদের দুই বড় ছেলে শেষ ভরসা মানো, কালী কাকা, শেষ ভরসা। শোনুন কালী কাকা, ঘরে ঢোকা মাত্র স্থান পাকা করতে শুরু করে দিয়েছেন, কিন্তু যার হাত ধরে এ বাড়িতে প্রবেশ করবেন সেই যদি আপনার হাত ছেড়ে দেয় তখন আপনি কি করবেন? এমন করছেন দেবরাজ বাবু? বাবার মৃত্যুর পর অন্য কোনো মানুষের হাত ধরে চলার পথ আমি দেখিনি। আমি নিজের জীবনযাত্রাকে নিজের মতোই তৈরি করে এসেছি। আসলে জীবনযাত্রায় মালিকের ছেলেকে বিয়ে করে পাটরানি হওয়ার ছবিটা আমাকে ফেলেছেন, তাই না? আপনার সম্পর্কে আমার একটা অন্য ধারণা ছিল দেবরাজ বাবু, শুধু আমার কেন বলতে পারি কোম্পানি সকলে। কিন্তু আজ আপনার সাথে কথা বলে বুঝতে পেরেছি সে ধারণা সম্পূর্ণ ভুল। আর তাই আপনি নিজের বাবার সম্পর্কে এইরকম কথা ভাবতে পারছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনি মালিকের ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। স্থান কাল পাত্র দেখে সত্যি কথা বলার মানুষ আমি নই। আমি মালিকের কোম্পানিতে কাজ করি আর তার পারিশ্রমিক পাই। কাজে মালিক কিংবা মালিকের ছেলেকে দোষামতি করবার কোনো প্রয়োজন আমার নেই। আমার যেটা সত্যি বলে মনে হয় সেটা আমি মুখের উপর বলতে ভালোবাসি। তা আপনার কি মনে হয় আপনার এই নির্ভীক মানসিকতা আমাকে এতটাই মুগ্ধ করবে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবো? সত্যি বলতে আপনাকে বিয়ে করে আপনার স্ত্রী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আর কেন সেজন্য এখানে? আপনি তার যন্ত্রণাকে তার ছেলের সামনে তুলে ধরতে, কারণ আমি জানি জীবনে এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। সুযোগের সদ্ব্যবহার করার অভ্যেসটা যে আপনার ভালো হয়েছে সেটা আমার অনেক আগে জানা হয়ে গেছে। এবার বলুন কি সংলাপ তৈরি করে আমার বাবা আপনাকে আমার কাছে পাঠিয়েছে? কি সংগ্রাম উনি আমার মধ্যে তৈরি করেছেন তা আমি জানি না, কিন্তু ওনার মধ্যে যে যন্ত্রণা ছবি আমি দেখতে পেয়েছি, ছেলে হয়ে আপনি তা পাচ্ছেন না, এটা দেখেই আমি অবাক হচ্ছি। আপনি আমাদের সম্পর্কে কি জানেন? যে এত বড় বড় কথা বলছেন তাহলে জেনে রাখুন আমার জীবন থেকে সব প্যাকেটে দেওয়ার পেছনে যারা অবদান অনস্বীকার্য তিনি হলেন মিস্টার নিশিরাজ রায়। মানুষটা স্বেচ্ছায় আপনার জীবন সৃষ্টি করেছে, আপনাকে এই পৃথিবীতে এনেছে, সে আপনার জীবন শেষ করে দেবে? এটা কি কখনো সম্ভব দেবরাজ বাবু? হ্যাঁ সম্ভব সম্ভব সম্ভব। এই সময় দাঁড়িয়ে যে সমস্ত বাবা মায়েরা নিজেদের চাহিদা কেরিয়ার আর আনন্দগুলোকে নিজেদের সন্তানদের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দেয় তাদের পক্ষে এটা সম্ভব। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বাবা আপনার দিকে না তাকিয়ে আপনার কথা না ভেবে শুধু নিজের স্বার্থের কথা ভেবে চলেছে, তাই তো? হ্যাঁ তাই 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 এই যন্ত্রণা ওনার প্রাপ্য। যদি সেটাই সত্যি হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। কখনো কি জানতে চেয়েছেন জীবনে উনি কি চান? কখনো জানতে চেয়েছেন স্ত্রী হারা হওয়ার পর উনার জীবনে কতটা ঝড় বয়েছে? কখনো জানতে চেয়েছেন জীবনে উনি একা হয়ে থাকা মানুষটা শুধু তার নিজের সন্তানের জন্য নয়, কোম্পানির প্রত্যেকটি সন্তানকে ভালো রাখবার প্রতিজ্ঞায় কত কষ্ট কত লড়াই করে চলেছে? না, আপনি তা জানতে চাননি, কারণ আমরা সন্তানরা এটাই মনে করি যে আমাদের ভালো রাখাটাই বাবা মায়ের কর্তব্য। কিন্তু কিভাবে ওনারা ভালো রাখবেন বা তার জন্য কতটা পথ ওনাদের অতিক্রম করতে হবে বা কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সেটা জানা বা বোঝার কোনো ইচ্ছে আমাদের থাকে না। তাই জীবনে পাওয়াগুলোকে ভুলে না পাওয়া যন্ত্রণাগুলোকে মুঠো করে ছুড়ে দিই তাদের দিকে, যাতে সেই যন্ত্রণা তারাও অনুভব করতে পারে, তাই না? তার মানে আপনি কি বলতে চাইছেন সন্তান সন্তানদের নিতে হবে? না দেব, আমি তা বলি না। সব দায় যেমন সন্তানদের নয় ঠিক তেমনি সব দায় বাবা মায়েরও হয় না। আপনি কখনো নিজেকে নিজের বাবার জায়গায় একবার বসে দেখেছেন? আবার কখনো বা তার হাতটা ধরে বলেছেন বাবা আপনি কেমন আছেন? কখনো জিজ্ঞাসা করেছেন দুপুরে ওষুধগুলো ঠিক মতো খেয়েছেন কিনা? গাছের যখন বয়স হয়ে গেলে তারা যখন নুয়ে পড়ে তখন তারাও চায় একটা শক্ত খুঁটি এসে জড়িয়ে ধরে তাদের সাহায্য করুক। বহু বছর ধরে বর্ষায় ভিজে থাকা ছাতা যখন ভেঙে যায় তখন সেও চায় কেউ এসে তার একটু মেরামত করুক। কারণ কারণ জীবনে তারা শুধু দিয়েই যায়, শেষ সময় এসে কতটুকু পায় বলুন তো? আজ আপনার কথাগুলো শুনে নিজেকে অপরাধী ভাবার ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু কিন্তু তাও পারছি না জানেন, কারণ ছেলেবেলা থেকে সব না পাওয়াগুলোকে ভুলে আমিও তো চেয়েছিলাম একজন ভালো সন্তান হয়ে ওঠা, বাবার সমস্ত দায়িত্বগুলোকে ভাগ করে নাও, যাদের ভালো থাকায় তিনি ভালো থাকেন তাদেরকে ভালোবাসা। তাহলে আমার ভালোবাসাকে উনি কেন কাটতে গেলেন বলুন তো? আপনি কার কথা বলছেন? ভালোবেসেছেন কোনদিন? তাহলে কি করে বোঝাই বলুন তো? আমার জীবনের ভুল পথে দাঁড়িয়ে সঠিক পথের সন্ধান দিয়েছিল সে, আমার না পাওয়ার যন্ত্রণাগুলোকে ভুলিয়ে সবকিছু পাওয়ার সন্ধান দিয়েছিল সে, আমার জীবন অস্তিত্বকে আমার কাছে নতুন করে চিনিয়েছিল সে। আপনাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার কারণ শুধুমাত্র সে গরিব ছিল বলে? তাহলে বাবা শব্দের অর্থটা আমার জীবনে কি হতে পারে বলুন? ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যাওয়ার কষ্টটা যে কি হয় সেটা আমিও ভালো করে জানি ম্যাডাম। আমি জানি না আপনি জানেন বলছেন তার সঠিক প্রমাণ আপনার কাছে আছে কিনা, তাও বলছি
ভুল তো মানুষ মাত্রই হয়, নিজের মানুষের ভুল শোধরানোর একটা সুযোগ কি দেওয়া যায় না? দিতে পারি সুযোগ। ওকে বলুন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিতে, আমার স্বপ্নগুলো যেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে সেগুলোকে আবার জোড়া লাগিয়ে দিতে। বলুন পাবেন? না পাবেন না, কারণ তা কখনো সম্ভব নয়। যা আমাদের কপালে থাকে না তা চাইলেও পাওয়া যায় না। তবু যেটা আছে সেটাকে অস্বীকার করি কি করি বলুন? উনি তো বাবা, একবার কি ওনাকে ক্ষমা করা যায় না? আপনি ওনার হয়ে এত কথা কেন বলছেন বলুন? এতে কি লাভ আপনার? লাভ লাভ একজন পিতার কষ্টকে লাঘব করা। একজন পিতৃহারা সন্তানের কাছে এর মূল্য যে কতটা তা আপনি বুঝবেন না দিদি। আপনি নিজের বাবাকে তো আনন্দ দেওয়ার অবকাশ উনি আমাকে ছেড়ে চলে গেছেন, তাই আপনার বাবার কষ্টটাকে কম করে নিজের বাবার প্রতি কিছু না করতে পারার কষ্টটাকে একটু ভুলতে চেয়েছিলাম। তাই হয়তো আপনাকে এতগুলো কথা বলে ফেললাম। তাতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। চল। দাঁড়া, কি চান আপনি? মানে আমার বাবার কষ্ট কম হলে আপনার ভালো লাগবে, তাই তো? আমার ভালো লাগা নিয়ে আপনি ভাবতে যাবেন কেন? ধরে নিন একজন সন্তান হয়ে আরেকজন সন্তানকে করা সাহায্য। আপনি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে। তাকে একটু শান্তি দিচ্ছি মাত্র, কিন্তু বিয়েতে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি আমার স্ত্রী হলে সেটা শুধু খাতা কলমেই হবে না, কোন স্ত্রীর সম্মান আপনি আমার কাছ থেকে পাবেন না। আর বিয়েটা ততদিন টিকে থাকবে যতদিন আমি চাই। যেদিন আমি বিবাহ বিচ্ছেদ করতে চাইবো সেদিন আপনি বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে দিতে বাধ্য থাকবেন, আর শর্তটা সম্পূর্ণ হবে কোর্ট পেপার সই করে। বলুন রাজি? দেখুন আমি আপনাকে জোর করছি, আপনি চাইলে আমি রাজি। এতে যদি আপনার বাবা খুশি হন, একটু হলেও আনন্দ পান, আপনার এই শর্তে আমি রাজি। আমি আপনাকে কথা দিচ্ছি, কোনোদিন আপনার থেকে স্ত্রীর সম্মান আমি চাইব না, কোনোদিন না। আপনি? আমি সোচিয়া সন্তিনী টিনি বেড়াবো না বিধানে মেনে, যে পথে আয় চরণ পড়ে তাহারি বক্ষে মাগি আমি তোমার প্রেমে হব সবার। আমার নাম রূপকথা ব্যানার্জি। কি হলো? কি হলো আপা? কালিকা না? আচ্ছা কালিকা, ওনার হঠাৎ এমন করে কি হলো? আসলে দিদিমণি চলে যাওয়ার পর থেকে ছোট দাদা বাবুর এমনটাই হয়, ওই সময় একেবারে আটকে রাখা যায় না, একেবারে অমানুষের মতো হয়ে যায়। ডাক্তার কি বলেছেন? ডাক্তারবাবু বলেছেন যতদিন মানসিক চাপ থেকে বেরোতে পারবে না ততদিন এমনটাই হবে। আচ্ছা আচ্ছা কি করি বলো তোমার? ওকে কি আমরা বাঁচাতে পারবো না? না কি বলছেন আপনি? কিছু হবে না ওনারা, আমি কিছু হতে দেবো না। যেভাবে হোক ওনাকে সুস্থ করে তুলতেই হবে। আচ্ছা আচ্ছা, উনি যে ইঞ্জেকশনটা দিলেন ওটাকে ডাক্তারবাবু ওনাকে দিতে বলেছেন? তা তো আমি জানি না মা। আচ্ছা কোন সময় ওনার এমন হয় বলুন তো? যখন দিদিমণির স্মৃতিগুলো ছোট দাদা বাবু মনে আঘাত করে ঠিক সেই সময়। তাই তো আমরা এই বাড়িতে দিদিমণির নাম পর্যন্ত নেই না। কি নাম ছিল ওনার? দিদিমণির নাম ছিল
রূপকথা